কোন লেভেলের জলাবদ্ধতা হয়েছে সেটা ঢাকায় আগেও জলাবদ্ধতা হয়েছে বৃষ্টিতে, কিন্তু এই লেভেলের জলাবদ্ধতা সম্ভবত আমরা বহু বছরে দেখি নাই আর কি। ঢাকার কোনো কোনো অঞ্চলে দেখলাম আপনার কোমর পানি, বুক সমান পানিও দেখলাম, যেখানে ভ্যান গাড়িতে মানুষ উঠেছে, সেই ভ্যান গাড়ির যারা যাত্রী তাদেরও মানে অ্যাঙ্কেল লেভেলে পায়ের একটা অংশ পর্যন্ত পানিতে ডুবে আছে। অ্যাম্বুলেন্সে পানি ঢুকে গেছে, অ্যাম্বুলেন্স থেকে রুগী বের করে এনে ভ্যানের উপরে শোয়ায়ে তারপরে নিয়ে যাচ্ছে। আমি নিজে সেই দিন ঢাকা শহরে বের হয়েছিলাম আমার প্রোগ্রামের কারণে। আমি শত শত গাড়ি দেখেছি রাস্তায়, শত শত গাড়ি যেগুলো পানিতে স্টাক হয়ে আছে, সিম্পলি ইঞ্জিনগুলো কাজ করছে না। সিএনজি দেখেছি শত শত, এবং এগুলো কি খুব দরিদ্র এলাকাতে। আমাদের সেই 90-এর দশকের স্কুল জীবনে আমরা দেখেছি যে শান্তিনগরে পানি হইতো, কিন্তু এখন দেখলাম আপনার শুক্রবারে আমি নিজে দেখেছি যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল সাবেক শেরাটন, এটার সামনে হাঁটু পরিমাণ পানি। মিন্টু রোড, তারপরে হচ্ছে হেয়ার রোড, এই যে রবার্ট ক্লাইভরা বর্তমান আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যে এলাকাগুলোতে থাকে, এই ঘসিটি বেগম পাড়াদাও কিন্তু ডুবে গেছে। শুধু গরিবের পল্লীতে পানি উঠেছে ব্যাপারটা তা না, খিলগা, মতিঝিল, সেগুনবাগিচা, তারপরে হচ্ছে আরামবাগ, সব জায়গাতে। আমি নিজে মসজিদে ঢুকেছি জুমার নামাজের জন্য, হাঁটু পানি ঘিরে। মসজিদের যে গ্রাউন্ড ফ্লোর, প্রথম যে ফ্লোরটা, সেই ফ্লোরে পানি ছুঁই ছুঁই অবস্থা, অজুখানা, বাথরুম সব ডুবে গেছে। আমাদের সরকার গত 16 বছর থেকে আমাদেরকে শিখিয়েছে যে উন্নয়ন হলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব, এই জন্য গণতন্ত্র দরকার নাই, ডেমোক্রেসি দরকার নাই, আমাদের ডেভেলপমেন্ট হইলে চলবে। এখন ডেভেলপমেন্ট কোথায় এসে দাঁড়িয়েছে দেখেন, যে দুইটা সিটি কর্পোরেশন মিলে গত 2 বছরে প্রায় 750 কোটি টাকা খরচ করেছে এই ওয়াটার লগিং, যে জলাবদ্ধতা ব্যবস্থাপনা করবার জন্য। এবং এই 2 বছরে 750 কোটি টাকার শ্রাদ্ধের ফল হচ্ছে আমাদের শহর 3 ঘন্টা 4 ঘন্টার যে বর্ষাকালের বৃষ্টি তাতে ডুবে গেছে। এখন কম্পেয়ার করেন টাকাটা, চায়না থেকে ভিক্ষা নিয়ে আসছে $140 মিলিয়ন, আর 2 বছরে জলাবদ্ধতায় 2 সিটি মেয়র এবং তার লুটেরারা লুটপাট করেছে 750 কোটি টাকা। তাহলে চায়নার ভিক্ষার 2/3 অংশ 2 বছরে শুধুমাত্র পানিতে খেয়ে ফেলছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঢাকার কথা বাদ দিলাম, চিটাগংয়ে আসেন। চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি আছে, চিটাগং সিটি কর্পোরেশন আছে, আরও 2টা সংস্থা, 4টা সংস্থা মিলে গত কয়েক বছরে জলাবদ্ধতার জন্য 14,000 কোটি টাকারও বেশি খরচ করেছে। মানে ইটস এ স্ট্যাগারিং $1.23 বিলিয়ন। কোন লেভেলের লুটপাট চলছে বাংলাদেশে দেখেন, যে এই লেভেলের লুটপাট কিন্তু জাতিকে আবার বর্গা দিয়ে আসতেছে দেশে দেশে। দিল্লিকে কাছে গিয়ে দেশ বর্গা দিয়ে আসে, বেইজিংয়ের কাছে গিয়ে দেশ বর্গা দিয়ে আসে, IMF-এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে দেশ বর্গা দিয়ে আসে। কিন্তু আমার দেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি কোনো কাজে লাগতেছে না, বৃষ্টির পানিতে বর্জ্যের মতো ভেসে চলে যাচ্ছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। পাকিস্তান আমলে আমরা যখন দেখেছি ঢাকার আরবান প্ল্যান করা হয়েছিল, তখন ঢাকার ক্যাপাসিটি ধরা হয়েছিল যে 30 থেকে 35 লক্ষ মানুষের একটা শহর হবে। সেই শহরটা অপটিমাম লেভেলে 60 থেকে 65 লক্ষ মানুষকে সার্ভ করতে পারবে, তার যে নাগরিক ক্যাপাসিটি আছে সুবিধা দেবার। সেই শহরে এখন 2 কোটির বেশি মানুষ বাস করে। তাহলে 2 কোটির বেশি মানুষকে থাকার জন্য যে বাস্তবতা এই রাষ্ট্র তৈরি করেছে গত 53 বছরে, তাকে অ্যাকোমোডেট করবার মতো যে সেবা দরকার ছিল, সেই সেবা আমরা দেখতে পাই নাই। এবং না দেখতে পাওয়ার একটা মানে চরম হেনস্থামূলক এক্সাম্পল হচ্ছে শুক্রবারের বৃষ্টি এবং জলাবদ্ধতা। এবং শুধুমাত্র রাজধানী অথবা চট্টগ্রাম না, আপনারা যদি খবর নেন দেশের প্রত্যেকটা পৌরসভা, সিটি কর্পোরেশন এই একই রোগে রোগাক্রান্ত। এখন প্রশ্ন হচ্ছে জলাবদ্ধতা হচ্ছে কেন? বৃষ্টি তো হবে, বর্ষাকাল, আমাদের যে প্রকৃতি, আমাদের যে নেচার, এটার অবভিয়াস রিয়েলিটি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হবে। আষাঢ় মাস চলছে, শ্রাবণ মাস আসছে, সব মিলিয়ে তো বৃষ্টি হলেই কি বন্যা হবে? বৃষ্টি হলেই কি পানি জমে থাকবে? সারা বছর বৃষ্টি হয় এমন দেশেও তো আমরা থেকে আসছি, দেখি নাই তো কোনোদিন পানি জমে থাকতে। পৃথিবীতে বহু রাষ্ট্র আছে সারা বছর বৃষ্টি হয়, প্রত্যেক দিন বৃষ্টি হয়,
আপনি মালয়েশিয়াতে যারা আপনাদের আত্মীয়স্বজন আছে জিজ্ঞেস করবেন, প্রত্যেক দিন বৃষ্টি হয় মালয়েশিয়াতে। কই মালয়েশিয়াতে কখনো শুনেছেন কুয়ালালামপুর ডুবে গেছে পানিতে, পুত্রজায়া শহর ডুবে গেছে? এরকম কথা তো আমরা শুনি নাই। তাহলে ঢাকা শহর ডুবে যাচ্ছে কেন? এখন প্রশ্ন হচ্ছে এই ডুবে যাওয়াটা, ভেসে যাওয়াটা, পানি জমে থাকাটার মধ্যে কথাটা কোথায়? একটা শহরের ন্যূনতম 12% ভূমি খাল, নালা, ঝিল এগুলো থাকা দরকার, এবং আরও প্রায় 12 থেকে 18% জমি থাকা দরকার হচ্ছে খালি মাঠ। কারণ বৃষ্টির পানিটা যখন আসবে, এই পানিটা আসলে যাবে কোথায়? এই পানিটার একটা বড় যাওয়ার জায়গা হতে হবে হচ্ছে আমাদের মাটি। মাটিতে পানিটা চলে যাবে, যেটাকে আমরা সারফেস ওয়াটার বলি অথবা গ্রাউন্ড ওয়াটার পরবর্তীতে তৈরি হয়, যেখান থেকে এই পানিটা আপনি আবার খাওয়ার জন্য উঠায় নিয়ে আসবেন। আমাদের ঢাকা শহরে সেই মাটি কোথায়? কোনো খালি জায়গা নাই, পুরোটা কনক্রিট, খেলার জায়গা নাই। তাহলে মাটি যে পানি শোষণ করে নিয়ে যাবে সেরকম কোনো মাটির জায়গা ঢাকা শহরে নাই, পার্ক নাই, খেলার মাঠ তো নাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 12% জমি যে ওয়াটার বডি দরকার, আমাদের নালা দরকার, খাল দরকার। স্বাধীনতার পরেও আমরা দেখেছি যে ঢাকা শহরে 77টা খাল ছিল। এখন সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন বলছে আমাদের খালের সংখ্যা 23 থেকে 24টায় চলে আসছে, এবং এই 23-24টারও সাইজ অনেক ছোট হয়ে গেছে। এবং যতটুকু চলমান আছে এতটুকু আপনার এখন প্লাস্টিকে, পলিথিনে, ডাস্টবিন, ময়লা আবর্জনার বাগারে পরিণত হয়েছে। অতএব এখান থেকে কোনো পানি প্রবাহিত হতে পারছে না। তাহলে এই যে মাটি পানি নিতে পারছে না, বৃষ্টির পানিটা, এই পানিটা আপনারা আমাদের খাল, নালা, ঝিলে জমতে পারছে না, তো পানিটা যাবে কোথায় দিন শেষে? থার্ড অপশন হচ্ছে এই পানিটা ড্রেনে চলে যাবে। এবং আলটিমেটলি যেটা হচ্ছে, এই ড্রেনগুলো দেখবেন, আমাদের ঢাকার প্রত্যেকটা ড্রেন দেখবেন যে প্লাস্টিক বর্জ্যে ভরপুর থাকে সব সময়। সারা বছর চিপসের প্যাকেট, প্লাস্টিকের কোকের বোতল, এইটা সেইটা মিলায় দেখবেন যে ইচ্ছা মতো মানুষ, কয়েকদিন আগে কোরবানি গেল, কোরবানির বর্জ্য এই ড্রেনের ভিতরে ফেলছে। এইটা যেটা করছে যে প্লাস্টিকটা যেহেতু ধ্বংস হয় না, নষ্ট হয় না, সে বিভিন্ন নালার মুখ এবং যে ড্রেনের যে চলমান প্রবাহতা আছে এখানে সে বাধার সৃষ্টি করে। তাহলে পানিটা দিন শেষে কি করতে পারছে, যে আমাদের চারপাশের যে 4টা নদী আছে ঢাকাকে কেন্দ্র করে, আমাদের এখানে বালু নদী আছে, শীতলক্ষা আছে, উত্তরে তুরাগ আছে, পশ্চিমে বুড়িগঙ্গা আছে, এর প্রত্যেকটা নদীর যে প্রবেশ মুখ আছে যেখান থেকে পানিটা বের হয়ে আসবে, এখানে এত বেশি প্লাস্টিক জমে আছে যে পানিটা বের হতে পারছে না। তো এই বের হতে না পারার বাস্তবতাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, শহরের ভিতরে রাস্তার উপরে পানিটা জমে কোমর সমান হয়ে আছে, বুক সমান হয়ে আছে। ঢাকা শহরটা আমরা যেটা ছোটবেলায় পড়েছি যে নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ তো নাই ভারতের বাদের কারণে। এখন যেটা হয়েছে নদীমাতৃক ঢাকা শহর, নদীমাতৃক চট্টগ্রাম শহর, নদীমাতৃক আওয়ামী উন্নয়ন শহর, নদীমাতৃক সিলেট, নদীমাতৃক পৌরসভা, সিটি কর্পোরেশন তৈরি হয়েছে। দেশে নদী নাই, দেশে 300 নদীর উপরে শুকায় গেছে। গঙ্গায় পানি আমরা পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না, আমরা ব্রহ্মপুত্রের পানি পাচ্ছি না। সব পানি এখন ঢাকাতে, সিলেটে, চট্টগ্রামে জমা হয়েছে। প্রত্যেক দিন যদি দেখেন, চিটাগংয়ে একই অবস্থা দেখলাম 2 সপ্তাহ আগে। রেমেলের সময় দেখেছেন ঢাকাতে কিভাবে পানি জমেছিল, চিটাগংয়ে একই অবস্থা। 2 দিন 3 দিন পর্যন্ত চিটাগংয়ের বহু অংশে মানুষ, কোনো খাবার পানি ছিল না, গ্যাস ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। এই হচ্ছে জলাবদ্ধতার একটা বাস্তবতা। ক্ষতির পরিমাণ দেখেন যেটার কারণে কি হয়েছে। আমাদের একজন পরিচিত লোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, বৃহস্পতিবার দিন চায়না থেকে 25 লক্ষ টাকার ব্যাটারি এনে মাত্র গুদামে রেখেছে, এবং সেটা শুক্রবার সকালে ডুবে গেছে। 25 লক্ষ টাকার ব্যাটারি, এবং আপনারা জানেন ব্যাটারিতে পানি ঢুকে গেলে এই ব্যাটারিটা আর কোনো কাজে লাগে না। তাহলে তার চায়না থেকে আমদানি করা 25 লক্ষ টাকা বর্ষার পানিতে চলে গেছে। সাংবাদিকদের মাধ্যমে আমরা দেখলাম, গণমাধ্যমে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করেন, গুদামের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দোকানদার বলেছে আমার 2 লাখ টাকা চলে গেছে, আমার 4 লাখ টাকা চলে গেছে, আমার 5 লাখ টাকা চলে গেছে, আমার 2 ট্রাক পেঁয়াজ শেষ চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আলু পটল নষ্ট হয়ে গেছে। পুরান ঢাকার খাবারের গুদামগুলোতে ব্যাপক পরিমাণ শস্য, তারপরে আমাদের ভেজিটেবল যেগুলো স্টোর করা হয় সেগুলো নষ্ট হয়ে গেছে।
যে কোনো ইনফর্মাল আমাদের যে কমন সেন্স এস্টিমেশন 2 কোটি মানুষের শহরে যে খাদ্য ব্যবস্থাপনা ন্যূনতম কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রপার্টিস, মানুষের বাসায় পানি উঠে গেছে, যারা একটু গরিব মানুষ নিচতলায় থাকেন, বস্তি অঞ্চলে থাকেন, টিন শেডের ঘরে থাকেন, এই মানুষগুলোর অসহনীয় কষ্ট, অসহনীয়। অথচ এই রাষ্ট্রের দায়িত্ব ছিল জীবনটাকে কিভাবে সহজ করা। আমরা বারবার বলেছি যে আমাদের রাষ্ট্রের বছরের একটা ক্যালেন্ডার আছে, আমরা সবসময় জানি এই সময় বৃষ্টি হবে, আমরা সবসময় জানি যে কোন মাসের কোন সপ্তাহে জলাবদ্ধতা তৈরি হবে ঢাকাতে, আমরা সবসময় জানি যে প্রতি বছরের কোন সময়টাতে বৃষ্টি বেশি হয়, কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই। আমাদের এই লুটপাটের সরকার, আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে ইজারা দেওয়া, রাষ্ট্রকে বর্গা দিয়ে লুটপাটের টাকা আনা এবং পাচার করা। এছাড়া এই 20 কোটি মানুষের দুঃখ কষ্ট দেখার কেউ নাই। আপনারা গরিব মানুষদেরকে জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালাদের, সিএনজি ড্রাইভারের, বস্তিতে থাকা খেটে খাওয়া মানুষ, ঢাকা শহরের 60% লোক ইনফর্মাল কাজে ব্যস্ত, যারা ড্রাইভার, ম্যানুয়াল লেবারের কাজ করে, ছোটোখাটো কাজ করে, সেই মানুষগুলোর জীবন আনবিয়ারেবল হয়ে গেছে। এবং এই জলাবদ্ধতার কষ্ট নিরূপণে দেখেন, বাংলাদেশে কোনো মন্ত্রী রিজাইন করেছে এই দখলদার সরকারের? কোনো সিটি মেয়র, কোনো সিটি কাউন্সিলরকে দেখেছেন দুঃখ প্রকাশ করেছে? আমরা জাপানে দেখেছি একটা ইলেকট্রিসিটি কোম্পানির সিইওকে দেখেছি যে একটা অঞ্চলে 17 মিনিট কারেন্ট ছিল না, তিনি মাথা রুকু করে যেভাবে জাতির সামনে মাথা নিচু করে 17 মিনিট ধরে ক্ষমা চেয়েছেন। কিন্তু একটা নির্লজ্জ দখলদার রাষ্ট্রের কাছে তো আমরা সেটা আশা করতে পারি না যে এই সরকারের ন্যূনতম কোনো নাগরিক দায়বদ্ধতা নাই। জলাবদ্ধতার মতোই সে রাষ্ট্রটাকে একটা বদ্ধ ভূমিতে পরিণত করেছে, জিম্মি করে ফেলেছে। আমার অধিকার, আমার কষ্ট দুঃখকে অ্যাড্রেস করবার মতো কোনো মাথা ঘামানি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। তো এই পর্যায়ে আমাদের বক্তব্য হচ্ছে করণীয় কি। প্রথম কথা হচ্ছে, আমরা বারবার বলেছি সিটি কর্পোরেশন অথবা দখলদার সরকারের কাছে আমরা কিছু বলি নাই, আমরা কিছু চাই না, কিন্তু নাগরিক দায় হিসাবে আমরা আমাদের করণীয় কি সেটা নাগরিকদের সাথে শেয়ার করছি। বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা দরকার। একটা রাষ্ট্রের শহর এইভাবে চলতে পারে না। যেই রাষ্ট্রে 1 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুলে প্লাস্টিকের বোতল রাস্তায় ছুঁড়ে মারে, এইটা শহরে আচরণ না। এই রাষ্ট্রের সিটি ম্যানেজমেন্ট দরকার, এবং এই সিটি ম্যানেজমেন্টের পৃথিবীর ব্রিলিয়ান্ট আইডিয়াজ আছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো হচ্ছে দুনিয়াতে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড। এদের অ্যাম্বাসি আছে বাংলাদেশে, এদের বিগ শট কোম্পানি আছে। এরা এমনও হয়েছে, এরা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, ইউরোপের দেশ থেকে বর্জ্য কিনে নিয়ে আসে, আমদানি করে। বর্জ্য তো কোনো ফেলনা জিনিস না, ইটস এনার্জি, প্লাস্টিক জিনিস, এটা তো সম্পদ। অতএব এই টোটাল বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশ রাষ্ট্রে নাই। আমাদের দেশে প্রতি বছর 2.4 মিলিয়ন টন বর্জ্য প্রডিউস করা হয়, তার 5-7%, 10%-এর কম ব্যবস্থাপনা করা হচ্ছে, রিসাইকেল করা হচ্ছে। তাহলে আমরা কেন বর্জ্য ব্যবস্থাপনাকে, এই বর্জ্যটাকে রিসাইকেল করে ইলেকট্রিসিটি করা, গ্যাস করা, এটাকে পুনরাতে আবার প্লাস্টিক অথবা ইউজেবল জিনিসে তৈরি করা, সেটা কেন করছি না? অতএব আমাদের দরকার হচ্ছে এটাকে এনার্জিতে পরিণত করা এবং রিসোর্সে পরিণত করা, যেন এটা কোনো ল্যান্ডফিলে কোথাও জমে না যায়, জমা না থাকে। বাংলাদেশে দেখলাম বর্জ্য ব্যবস্থাপনাটাকে ইন্টারনেট সার্ভিস, ডিশ সার্ভিস, এই প্রত্যেকটাকে দেখবেন যে লোকালি পলিটিসাইজ করা হয়। এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের লোকাল যে গুন্ডাপান্ডা আছে, এদেরকে দেখবেন যে ওপেন ভ্যান গাড়িতে করে 2 জনে যে মাল টানতে পারে না, 4 জনে মিলে সেটা টেনে নিয়ে যায় এই বর্জ্য। এখনও 2024 সালে একইভাবে দেখবেন রাস্তার মাঝখানে বর্জ্যের বাগার জমে আছে। অতএব এইভাবে একটা শহরের ব্যবস্থাপনা চলতে পারে না। সারা দুনিয়াতে স্মার্ট ম্যানেজমেন্ট আছে। একটা শহর কি পরিমাণ বর্জ্য তৈরি করবে, সেটা কালেক্ট কীভাবে হবে, কোথায় রিসাইকেল করা হবে, সেখান থেকে বিদ্যুৎ কিভাবে প্রডিউস হবে, আদানি থেকে, নেপাল থেকে লুটপাট, সামিট গ্রুপকে রেন্টাল দিয়ে আপনার ডলার পাচার করার প্রজেক্ট বাদ দিয়ে আমার দেশের বর্জ্য ব্যবস্থাপনা করেন। এখান থেকে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা সম্ভব। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে লক্ষ লক্ষ জব তৈরি করা সম্ভব। কোটা বিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা চাকরির জন্য আন্দোলন করছে, কিন্তু এই রাষ্ট্রের খবর নাই যে কিভাবে লক্ষ লক্ষ জব তৈরি করার সুযোগ আছে। ড্রেনেজ সিস্টেমকে ডেভেলপ করেন, সুইপিং সিস্টেম ডেভেলপ করেন। বাংলাদেশে ঢাকাতে যে পরিমাণ 2 কোটির উপর বেশি লোক বাস করে, এখানে তো 10,000-এর উপরে ক্লিনার দরকার আপনার।
বাংলাদেশ রাষ্ট্রের জব ক্রিয়েট করা শিখতে হবে যদি রাষ্ট্রের মতো চলতে হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে প্লাস্টিক ব্যান করা আইন আছে, বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট আছে, বেকা আছে, 1995-96 সালের আইন, যেটা 2002 সালে অ্যামেন্ড করে সেকশন 6A যোগ করা হয়েছে, যেটার মধ্য দিয়ে প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছে। তো সে আইনটা বাস্তবায়ন হচ্ছে না কেন? বিএনপির আমলে আইনটা করা হয়েছে, তাই আইনটা বাস্তবায়ন করছে না। না সরকার মহাশয় যারা আছে তারা প্লাস্টিক কোম্পানিগুলো থেকে ব্যাপক চাঁদাবাজি করতে পারেন বলে? কোন কারণে প্লাস্টিক নিষিদ্ধ করছেন না? একটা প্লাস্টিক শত শত বছরে ধ্বংস হয় না। আপনি সেটা নদীর অথবা মাটির যত শত মিটার নিচে যাক না কেন, এই প্লাস্টিকটা কোনোদিন নষ্ট হবে না। কিন্তু আমার দেশের যে থ্রাইভিং জুট ইন্ডাস্ট্রি ছিল, পাটকল ছিল, সেগুলো বিক্রি করে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, ফ্রাঞ্চাইজ করে দিচ্ছেন, মেশিনারি লুটপাটের ব্যবস্থা করে দিচ্ছেন, বিভিন্ন বড় বড় আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে, লুটপাটের নেতাদেরকে আপনারা এই জুট মিলগুলো দিয়ে দিচ্ছেন। সেগুলোকে লাভবান করছেন না কেন? জুট সারা দুনিয়াতে একটা প্রফিটেবল বিজনেস, তাহলে আমার জুট কলগুলো কেন ফাংশন করছে না? 20 কোটি মানুষের দেশে তো আমার নিজেরই কোটি কোটি ব্যাগ দরকার প্রত্যেক দিন। তাহলে আমার পাট চাষ আবার ফিরে আসবে, গোল্ডেন ফাইবার আমার যেটা ছিল, আমার পাট চাষিরা আবার তার ব্যবসায় ফিরে আসতে পারবে, লক্ষ লক্ষ মানুষের এমপ্লয়মেন্টের ক্রিয়েট করবে, আমাদের জুট কলগুলোতে লক্ষ লক্ষ মানুষের জব তৈরি হবে। তাহলে এই প্রসেসের মধ্যে না গিয়ে পরিবেশ ধ্বংস করে, দেশের টাকা নষ্ট করে, অপচয় করে, রাষ্ট্রের ক্ষতি হয়, শহরে জলাবদ্ধতা তৈরি হয়, সেই প্লাস্টিকগুলোকে পলিউশন থেকে আমরা কেন দূরে নিয়ে আসতেছি না? জুট অ্যাক্ট আছে 2010-এর। তাহলে আমরা দাবি করছি যে বাংলাদেশে যে আইন অলরেডি আছে, যে পরিবেশ সংরক্ষণ আইন 2002-এর 6A বাস্তবায়ন করা হোক, প্লাস্টিক নিষিদ্ধ করা হোক। ঝুট আইন যেটা আছে 2010-এর, ঝুট ব্যাগকে মানে প্রফেশনালি প্রডিউস করা হোক, প্রফিটেবল করা হোক, এবং আমাদের দেশে এটা এনাফ মার্কেটিং করা দরকার। জলাবদ্ধতার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে আমার শহরকে রিভিজিট করা এবং নতুন করে গুছানো ছাড়া এই জলাবদ্ধতার শর্ট টার্ম লুটপাট ছাড়া কোনো সমাধান নাই। তাই আমরা পাড়ায় মহল্লায় যারা জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা আওয়াজ তুলুন, রাস্তায় নেমে আসেন। কোন দোকানের কত টাকা ক্ষতি হয়েছে ব্যানার করে দোকানের সামনে লিখে রাখেন যে গত 12ই জুলাই 4 ঘন্টার বৃষ্টিতে বাংলাদেশ রাষ্ট্র এবং ঢাকা সিটি কর্পোরেশনের কাছে আপনার পাওনা কত টাকা, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, ব্যানার করে ঝুলায় রাখেন। এই রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে দখলদার সরকারের কাছ থেকে। আমরা এই ক্ষতিপূরণ দাবি করছি, কারণ ব্যবসার টাকা চীন আর বেইজিং থেকে লুটপাটের টাকা থেকে আসে না, এটা ব্যক্তির পকেটের টাকা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িওয়ালাদেরকে, ভাড়াটিয়াদেরকে বলবো, আপনারা গত পরশুদিন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার কয়টা বালিশ নষ্ট হয়েছে, কয়টা কাঁথা নষ্ট হয়েছে, জাজিম বিছানা নষ্ট হয়েছে, থালাবাটি নষ্ট হয়ে গেছে, সেটার তালিকা করে বাসার সামনে ঝুলায় রাখেন। লোকাল কাউন্সিলরের সামনে বাসায় যান, বাসায় গিয়ে তালিকা করে দেন যে আমার 10টা হাঁড়ি পাতিল নষ্ট হয়েছে, টাকা দাও, তোমার কারণে হয়েছে, তোমাদের কারণে হয়েছে, তোমাদের লুটপাটের কারণে হয়েছে। অতএব আজকের এই ব্রিফিংয়ে এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি অনুরোধ করছি দলের সদস্য সচিব জনাব মুজিবুর রহমান মঞ্জুকে কনক্লুড করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও যারা শুনছেন বা শুনবেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা যখন খুব গরম পড়ছিল তখনও আমরা কিন্তু একটা প্রেস ব্রিফিং করেছি, এবং সেখানে কথা ছিল যে আমাদের ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ কিভাবে গরমে পড়ে কষ্ট পাচ্ছে এবং গরমের তাপে মানুষের কি দুঃসহ যন্ত্রণা হয়েছে। আজকে আমাদেরকে আসতে হয়েছে জলাবদ্ধতা এবং পানির মধ্যে এই ড্রেনেজ বন্ধ হয়ে যাওয়া, অব্যবস্থাপনার কারণে আমাদের জীবনটা কীভাবে দুর্বিষহ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমাদেরকে এটাই নিয়তি যে আমরা গরমে পড়ব আর বৃষ্টিতে ডুবব, এই কি এই সরকার বা এই ব্যর্থতার মধ্যেই আমাদেরকে জীবন যেতে হবে? গরম আসলে আমরা মানে গরমের কষ্টে হিট স্ট্রোকে মারা যাব, আর এ ধরনের 3 ঘন্টার বৃষ্টি চললে সেই বৃষ্টিতে আমরা ডুবে আমাদের সর্বস্ব হারাবো। তো এই জিনিসগুলো আমরা কেন বলছি? আমরা বারবার বলছি যে দেখেন, চট্টগ্রাম কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামের মেয়র তার বাড়ি থেকে বের হতে পারে নাই, এত পানি সেখানে ছিল, এবং তারা নাকি
11,000 কোটি টাকার প্রজেক্ট প্লাস আরও প্রায় 2,000 কোটি টাকা, প্রায় 14,000 কোটি টাকা খরচ করেছে। ঢাকায় আপনারা শুনেছেন 1,000 কোটি টাকা কাছাকাছি দুই সিটি কর্পোরেশন খরচ করেছে। তাহলে আমাদের টাকা খরচ হচ্ছে, কিন্তু আমাদের কোনো উন্নতি নাই। এবং দুইবার মন্ত্রীরা বলেছেন যে ঢাকায় আর জলাবদ্ধতা হবে না। 17 সালে একবার তারা ওয়াদা করেছিলেন, এর আগে 2009 সালে একবার তারা ওয়াদা দিয়েছিলেন। আজকে 15 বছর ধরে তারা ক্ষমতায় আছেন, কিন্তু বারবার ওয়াদা দিচ্ছেন যে আর পানি জমবে না। আমার বাসা ধানমন্ডি 28 নম্বরে, আপনারা জানেন ধানমন্ডি 27 নম্বরের ছবি একটু বৃষ্টি হলেই সবাই শেয়ার করে এবং সেটা একটা নদীর রূপ লাভ করে। গত বছর আমরা দেখেছি যে সেখানে রাস্তাঘাট বন্ধ করে বিশাল বিশাল গর্ত করে, মানে আমরা 1-2 মাস চলাচল করতে পারি নাই স্বাধীনভাবে, সুন্দরভাবে। একটা দুর্বিষহ জীবন ছিল। তারপরে আমাদের একটা প্রত্যাশা ছিল যাই হোক ধানমন্ডি 27-এর পানি হয়তো কমবে, কিন্তু এবারে যে পরিমাণ পানি হয়েছে সেটা অতীতকেও রেকর্ডকে ব্রেক করেছে। তাহলে এই যে আপনি 2 মাস ধরে গর্ত করে যে কাজটা করলেন এবং যে শত কোটি টাকা, 1000 কোটি টাকা খরচ করলেন, টাকাটা আসলে কোথায় গেল? বারবার রাস্তা কাটা হয় ঢাকা শহরের, বারবার বলা হয় যে এখানে মানে উন্নয়ন কাজ চলছে, এখানে ড্রেনেজ সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। এবং মন্ত্রীরা গত বছর বলেছেন যে ঢাকা শহরে সারাদিন বৃষ্টি হলেও আর পানি জমবে না। ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছেন, আমি মনে করি সারা দেশের মানুষের এটার জন্য সোচ্চার হওয়া দরকার। আপনি ক্ষতিগ্রস্ত, আপনি যদি আওয়াজ না তোলেন আপনার কথাটা কে বলবে? আমাদের প্রত্যেকের উচিত পাবলিকলি ডিক্লেয়ার করা, সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করা কে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেটা ফুয়াদ বলেছে আমরা এটাকে সমর্থন করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই রাষ্ট্রীয় এই অনাচার, এই রাষ্ট্রীয় এইভাবে আমাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে, যে যেভাবে বঞ্চনার শিকার, আমাদের সবাইকে কথা বলতে হবে। আমাদের যে আহ্বায়ক মহোদয়, উনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, উনি 2 সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ছিলেন, ওয়াসারও উনি দায়িত্ব পালন করেছেন। উনি আমাদেরকে বহুবার এই সমস্ত বিষয় বলেছেন যে কিভাবে এখানে লুটপাট হয়, এবং এগুলো করতে গিয়ে ওনাকে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে ওনার সম্পর্ক খারাপ হয়েছে। উনি এই দুর্নীতির বিরোধিতা করতে গিয়ে, দুর্নীতির এই লুটপাটের বিরোধিতা করতে গিয়ে, এবং ওনাকে প্রত্যাহারও করা হয়েছে, স্ট্যান্ড রিলিজও করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নগরবাসীকে, জনগণকে সোচ্চার হতে হবে। যেমন আমাদের দলের আহ্বায়ক সাহেব একবার বলেছিলেন যে প্রত্যেক মানুষকে কী পরিমাণ আমরা ট্যাক্স দেই, সেই হিসাবটা যদি আমরা তুলে ধরি, প্রত্যেকে যদি এটা ডিক্লেয়ার করি, তাহলে দেখেন সারা বাংলাদেশের প্রত্যেক মানুষ সচেতন হবে যে আমি এত টাকা ট্যাক্স দেই, কিন্তু এর বিনিময়ে আমি কি পাচ্ছি? এর বিনিময়ে আমি রোদে পুড়ছি, বৃষ্টিতে ডুবছি, ইলেকট্রিসিটির আপনার লোডশেডিংয়ে আমার জীবন নাকাল হচ্ছে, দুর্নীতি, দুঃশাসন, তারপরে ছিনতাই, রাহাজানি, আমি কোথাও শান্তিতে নেই। আপনারা দেখবেন ঢাকা শহরে সেদিন যে বৃষ্টি হলো, বা এখনও সাধারণ বৃষ্টি হলো, একটা দুর্গন্ধে টিকা যায় না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সুয়ারেজ লাইন এবং সাধারণ পানি সব মিশে একাকার হয়ে যায় এবং খুব বাজে পরিস্থিতি হয়। বহু লোক আছে যে বাসায় গিয়ে গোসল করতে করতে, বমি করতে করতে তার জীবন শঙ্কার মধ্যে পড়েছে, এত বাজে একটা পরিস্থিতি। তাই এই অসুস্থতা, এই ক্ষতিগ্রস্ততার ব্যাপারে নগরবাসীকে, দেশবাসীকে সোচ্চার হতে হবে। আমরা বলবো যে আপনারা এটার জন্য সোচ্চার হন। এখন আসেন একটি কথা বলি, যে আপনারা হয়তো বলবেন যে সরকারের কি কোনো সফলতা নাই? হ্যাঁ, অবশ্যই আছে। দেখেন, একটা চুরি করা নির্বাচন, ভোটার যায় না, কিন্তু সে এই নির্বাচন একটা দেখায় দেয়, এটা একটা তার সফলতা। আমরা লাখ লাখ লোক নিয়ে ঢাকা শহরে মিছিল করি, গুলি করে, সাউন্ড গ্রেনেড মেরে 1 ঘন্টার মধ্যে এই লক্ষ লক্ষ মানুষকে আহত করে তাড়িয়ে দেয়, এটা তার সফলতা। এই সমস্ত জায়গায় সে খুব সফল। বিরোধী দল দমন করতে, এই যে আজকে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, মামলা দিচ্ছে, এগুলোর জন্য তাদের সফলতার জড়ি নাই। পুলিশ আসতে কোনো দেরি করে না। কিন্তু আজকে যে ঢাকাবাসী ডুবে গেল, কোথায় ছিল পুলিশ? আজকে যে ঢাকাবাসী ডুবে গেছে, কোথায় ছিল মেয়র এবং কাউন্সিলররা? কোথায় সরকারের এই শত শত হাজার হাজার কর্মকর্তারা?
এসবের জবাব যদি আমরা না চাই, এসবের জন্য যদি আমরা সোচ্চার না হই, তাহলে আমাদের চুপে চুপে এই কষ্টটা ভোগ করতে হবে। যার লক্ষ টাকা ক্ষতি হয়েছে, যার 1000 টাকা ক্ষতি হয়েছে, যেই বস্তিবাসীর তার সম্পদ নষ্ট হয়েছে, তাহলে আপনি আমি এই দুঃশাসনের চাপে পড়ে চুপচাপ থাকলে এটা তারা করেই যাবে। সুতরাং আমি মনে করব যে পরবর্তী যদি কোনোদিন ঢাকা শহরে পানি ওঠে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই পানির মধ্যে সবাইকে নেমে একটা প্রতিবাদের ডাক দিতে হবে। আমরা যদি এরকম একটা ব্যতিক্রমী ডাক দিতে পারি, তাহলে দেখবেন যে এই সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে, জনগণ তাদের কাছ থেকে জবাবদিহি চাইতে বাধ্য হবে। আমরা দেশবাসীকে বলবো, নগরবাসীকে বলবো, সবাই সমবেত হন, সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং ক্ষতিপূরণ আদায়ের জন্য সোশ্যাল মুভমেন্ট আপনারা শুরু করেন। প্রত্যেকের ক্ষতিপূরণ আদায় না হলে দাবি রাখতে হবে। কত ক্ষতি হয়েছে, গরমে কত ক্ষতি হয়েছে, লোডশেডিংয়ে কত ক্ষতি হচ্ছে, কারখানাগুলোর কত ক্ষতি হচ্ছে, সকল ক্ষতি হিসাব রাখেন। একদিন এই ক্ষতির জন্য এই সরকারকে আমরা কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের আহ্বায়ক সাহেব আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উনি জবাব দিবেন। আমাদের কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল অফিসার দিদারুল আলম আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনারা জবাব দিতে পারবেন। আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, মেয়র মহোদয় গত কিছুদিন আগে বলল গত 25 বছর যা উন্নয়ন না হয়েছে ঢাকা সিটির তার বেশি উন্নয়ন করছে। কিন্তু গত 25 বছরে ঢাকা শহরে এই পরিমাণ, গতকালকে যে পরিমাণ পানি দেখছি, গত 25 বছরে আমরা এই পরিমাণ পানি দেখি না। হ্যাঁ, দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলছেন যে ঢাকা সিটির অভিভাবক উনি গ্যাস এবং ওয়াসার যে রাস্তা খনন ওনার অনুমতি ছাড়াই করে। ওনার অনুমতি ছাড়া কীভাবে গ্যাস এবং ওয়াসার রাস্তা খনন করতে পারে, এটা আমার আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। মাননীয় মেয়রের যে দৃষ্টিভঙ্গি, আপনি তো এটি চমৎকারভাবে আপনার প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি উন্নয়ন বলতে বুঝান যে মানুষ রাস্তায় কোমর পানি বা তার চাইতে বেশি পানিতে দাঁড়িয়ে থাকুক। তিনি উন্নয়ন বলতে বুঝান সুয়ারেজ লাইন বৃষ্টিতে ভেসে সারা শহর ময়লাময় এবং দুর্গন্ধময় হয়ে উঠুক। এটাকে যদি তিনি উন্নয়ন বলেন, তাহলে ওই মেয়রকে এই দেশের ঢাকার নগরবাসী কি বলবে এটা আপনারা ভেবে দেখুন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন রকমের সংস্থা আছে, ওয়াসাও আছে। তাদের মধ্যে যে সমন্বয় নেই সেটা তো মেয়র মহোদয় নিজেই স্বীকার করেছেন। অতএব এক মুখে দুই কথা, এমন মেয়রের এই ধরনের কথাকে আমরা প্রত্যাখ্যান করি, মেয়রকে ধিক্কার জানাই। তিনি কিছুই জানেন না, উন্নয়ন বলতে কি বোঝা যায়, মানুষ কি চায় এটা তিনি জানেন না। এমন মেয়র এদেশে থাকা উচিত নয়। জি, আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে খালগুলোর ব্যাপারে বলা হয়েছে যে ম্যাক্সিমাম খালি ভরাট হয়ে গিয়েছে এবং যেগুলো এখনো কিছু রয়েছে বিভিন্ন এলাকায়, সেগুলো দুপাশ থেকে যারা বাড়ি করছেন তাদের বাড়ির যার যার বাড়িওয়ালা, যে বাড়িওয়ালা যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ভরাট করে দিচ্ছে, অনেক ছোট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কি আসলে সিটি কর্পোরেশনের দায়বদ্ধতার মধ্যে পড়ে কিনা? অবশ্যই সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে এই যে ৭৭টি খাল যেই অবস্থায় ছিল ম্যাপ দেখে এগুলি পুনরুদ্ধার করা, কিন্তু তারা করবে না। তাদের লুটেরা বাহিনী এগুলি দখল করে আছে, তাদের পেটোয়া বাহিনী এগুলি দখল করে আছে, তারা তাদের কাছ থেকে সুবিধা নিয়ে বেঁচে আছে। অতএব তারা করবে কিনা এটা একটু ভেবে দেখুন। আমাদের দরকার এই জুলুমবাজ সরকারকে হটিয়ে দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ মানুষ যেন নিজের অভাব অভিযোগের কথা, সমস্যার কথা বলতে পারে। এখন তো এমন অবস্থা করেছে আপনারা নিজেরাও সঠিক কথা বলতে পাচ্ছেন না, এদেশের সাধারণ মানুষ সত্য কথা বলতে পাচ্ছেন না, তাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে। এটা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ। বিগত সময়ে আমরা দেখেছি সরকারি দলের বিরুদ্ধে আন্দোলন হতো এবং
সিটির মেয়র বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, কিন্তু গত আমরা 9 বছরে দেখতে পাচ্ছি কোনো সিটির বিরুদ্ধে সাধারণ জনগণ রাস্তায় নামছে না কেন? দিদার ভাই, লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম এই প্রশ্নের জবাব দেবেন। আপনার বক্তব্যের আলোকে আমি ওখান থেকে একটু কথা নিয়ে আপনার সাথে বিশ্বাস করছি। 77টি খালের যে বিষয়টা আসছে, আমরা যদি ঢাকা শহরকে একটা আধুনিক শহরে রূপান্তর করতে চাই, আমাদের যারা মেয়র সরকারি টাকায়, আমাদের টাকায়, আমরা যারা ট্যাক্স পেয়ার আমাদের টাকায়, তারা সারা বছর পৃথিবীর বহু দেশে ভিজিট করে। আমরা যারা প্রাইভেটলি কাজ করি, আমরাও পৃথিবীর বহু দেশে ভিজিট করি। আমরাও জার্মানির বন শহরে যাই, আমরা বেলজিয়ামে যাই, আমরা ফ্রান্সের প্যারিসে যাই, সিঙ্গাপুরে যাই। আমাদের মির্জা ফওয়াদ সাহেব একটু আগে বললেন যে আমরা পুত্রা যাইতে যাই। একটা সমন্বিত রূপ যে খাল, আল্লাহর পানি তো পড়বে, এটা তো আল্লাহর আমাদের প্রতি মেহেরবানি, এটা আল্লাহর মেহেরবানি। বৃষ্টি না পড়লে আমাদের এই উর্বর জমিতে চাষাবাদ হবে না, মানুষের কল্যাণ হবে না। কিন্তু সেই পানির ব্যবস্থাপনা থাকতে হবে সমন্বিত রূপে। তা আমাদের প্রথম দাবি হলো বিভাটির পক্ষ থেকে 77টা খাল ব্রিটিশ আমলে যে সিএস জরিপের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, সেই খালকে পুনরায় চিহ্নিত করে আমাদের যে বারো নদী, আমাদের যে বুড়িগঙ্গা নদী, আমাদের যে শীতলক্ষ্যা নদী, ওইদিকে যে বনসাই নদী, এই সকল নদীর সাথে সংযোগ করে সকল খালকে পুনরুদ্ধার করে জনগণের সম্পত্তি জনগণের কাছে ফেরত দিলেই ঢাকা শহরের পানির ব্যবস্থাপনার একটা কাজ হবে। এটা আমরা আপনাদের মাধ্যমে সেটা দাবি জানাই। আর আপনি যেটা প্রশ্ন করলেন, গত 14 বছরের যে মানুষের ভাষা, মানুষ যে তাদের কথা বলবে, সেই কথা বলার অধিকার তো তারা হারিয়ে ফেলেছে। মানুষকে রাস্তায় মেললে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। 2,500 থেকে 3,000 মানুষকে গত 14 বছর গুম করেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা বাড়ি ছাড়া করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়ে দেশকে তারা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। মানুষের ভাষা কোথায় যাবে, কোথায় বলবে, কে বলবে? আমরা কেউ বলতে পারছি না। আমরা আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের বক্তব্য পাবলিকলি মানুষের কাছে, সরকার যারা চালাচ্ছে তাদের কর্ণগহ্বরে প্রবেশ করাতে চাই। আপনারা দয়া করে লিখুন, আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরুন। মানুষ প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে আসুক, তাদেরকে বলুন আমাদের টাকা কোথায় খরচ করলেন। আজকে এফবিসিএস একজন ডাইরেক্টর তার বক্তব্য দিয়েছে, আমি আসার আগে শুনে আসলাম, $60 বিলিয়ন, যেটা বাংলাদেশের অলমোস্ট 1 বছরের টোটাল বাজারের পরিমাণের সমান, হাওয়া হয়ে গেছে। আমাদের টাকা এই সরকার হাওয়া করে ফেলেছে। তাহলে এই টাকাগুলো যদি আমাদের কাজে আসতো, তাহলে আমাদের জলাবদ্ধতা নিরসন, মিনিস্টার ফওয়াদ যেটা বললেন, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, আমরা বড় বড় শহরে দেখে আসছি, কোনো বর্জ্য রাস্তায় দেখা যায় না। মানুষ তো আমাদের চেয়ে বেশি জায়গায় বসবাস করে, তাহলে বর্জ্যগুলো যায় কোথায়? এই ব্যবস্থাপনার তৈরি করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, তার সেগুলোর মধ্যে নাই। অর্থাৎ মানুষের যে দাবি, মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলোর প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই, তাদের কোনো সম্মান নাই। তারা মানুষের ভাষা বুঝতে চায় না, তারা আছে লুটপাটের কাছে। আমরা এটার অবসান চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।